প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের টেস্ট পরীক্ষা অনেকে শুরু হয়ে গেছে, অনেকে শুরু হতে চলেছে। আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, সাজেশন শুধু দেখে টুকে পড়লে হবে না, তোমাদের সিস্টেমগুলো বুঝে নিতে হবে। কেমন সিস্টেম? এডুকেশনে ধরো প্রথম 3টে অধ্যায়, এখান থেকে তো যদি তোমরা কেউ একটা অধ্যায় পুরো বাদ দিয়ে দাও, তা সত্ত্বেও তোমরা 2টো 8 নম্বরের বড় প্রশ্ন লিখে আসতে পারবে। কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা দেখতে হবে। তোমাদের 4 অধ্যায় থেকে 8 অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে মাত্র 2টি বড় প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। তাহলে সবকটা অধ্যায় তো পড়ার দরকার নেই। কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, 2024-এ কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি, সেগুলোকে ভালো করে বুঝে নিয়ে কয়েকটি চ্যাপ্টার পড়লেই কিন্তু ওখানেও আরো 2টো 8 নম্বরের প্রশ্ন কমন পাওয়া যায়। 4টে হলো, আরো 4 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয়। যেমন তোমাদের নবম এবং দশম অধ্যায় থেকে তোমাদের 2টো প্রশ্ন দেবে পরীক্ষায়, লিখতে হবে একটি। তাহলে কোন অধ্যায়টা পড়বে, কোন প্রশ্নগুলো পড়বে? ঠিক তেমনি তোমাদের একাদশ এবং দ্বাদশ অধ্যায় 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেবে, লিখতে হবে একটি। তাহলে কোন অধ্যায়টা পড়বে? তো এই যে পদ্ধতিগুলো তোমাদেরকে জানতে হবে এবং কোন প্রশ্নগুলো পড়তে হবে যদি জেনে যাও, অল্প পড়েও সব কটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। কাজেই তোমরা সাজেশনটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখো। বাকি সাবজেক্টের সাজেশন আমি অলরেডি আপলোড করেছি, এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এবং প্রত্যেকটা সাজেশন আমি এইভাবেই কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো তোমরা সাজেশনটি প্রথম থেকে দেখতে শুরু করো। উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞান সাজেশন নম্বর বিভাজনটি একটু আমরা দেখে নেব। এমসিকিউ 1 নম্বরে 24টি প্রশ্ন থাকে, 24 নাম্বার। এসএকিউ 1 নম্বরে 16টি প্রশ্ন, 16 নম্বর। এবং বড় প্রশ্ন 4 নম্বরে 2টি লিখতে হবে, 8 নাম্বার। গ্রুপ এতে তোমাদের 8 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হয়, 4 8 32 নাম্বার থাকে। তোমাদের টোটাল 12খানা অধ্যায় রয়েছে। এই 12খানা অধ্যায় কিন্তু পড়তে লাগে না। এখান থেকে 4টে 5টা চ্যাপ্টার যদি বাদও দেওয়া যায় না, তাও কিন্তু সব কটা বড় প্রশ্ন কমন পাওয়া যায়। এর জন্য বলবো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে দেখো। তোমাদের যে বড় প্রশ্ন থাকে, প্রশ্ন পাওয়ার পর দেখবে 5-এর দাগে 3টি প্রশ্ন থাকে। 5-এর দাগের এ, বি এবং সি। এর প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে আসে, বি এর প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় থেকে আসে এবং সি এর প্রশ্নটি তৃতীয় অধ্যায় থেকে আসে। ঠিক আছে, দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কী আছে দেখে নাও, তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান। যদি কোনো স্টুডেন্ট অঙ্ক ভালো পারো, সেক্ষেত্রে তোমরা প্রথম এবং দ্বিতীয় এই 2টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় তোমরা বাদ দিলেও কোনো সমস্যা নেই। যদি প্রথম অধ্যায় বাদ দাও, তাহলে দ্বিতীয় অধ্যায় সব কটা প্রশ্ন পড়ো, আর এই অঙ্কগুলো করতে হবে। মোট নির্ণয়, মিড নির্ণয়, মিডিয়ান নির্ণয় এবং পরিসংখ্যা বহুভুজ। হয়েছে, এই অঙ্কগুলো যদি ভালো করে শিখে রাখো, প্রথম অধ্যায় যদি বাদ দাও বা দ্বিতীয় অধ্যায়টাও বাদ দিতে পারো, যেমন একটা অধ্যায় বাদ দিতে পারো, তাহলেও তোমরা অনেকটা পড়াশোনা কম করেও কিন্তু সব কটা প্রশ্ন লিখে আসতে পারবে। বোঝা গেছে? তো 3টে অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়বে একবার দেখে নাও। প্রথম অধ্যায় শিক্ষা, এখান থেকে 7টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, 1 স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2 আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 3 ক্ষমতা কাকে বলে, থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। 4 বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 5 পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 6 শিখন ও পরিণমন কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক লেখো। 7 প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। এই 7টি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো, তাহলে দ্বিতীয় অধ্যায়টা না পড়লেও কোনো সমস্যা হবে না 3টি প্রশ্ন করতে। যে তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় অঙ্কন করে নিতে হবে। ঠিক আছে, এবারে কোনো স্টুডেন্ট যদি ভাবো যে আমরা অঙ্ক করব না, সেক্ষেত্রে প্রথম অধ্যায় সবকটা প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন পড়বে দেখো, 1 অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে,
এর সাথে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব লেখো। 2 থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো লেখো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 3 শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো। 4 প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। 5 প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি, এদের বৈশিষ্ট্য লেখো। 6 প্যাভলভের অনুসৃত পরীক্ষাটি বর্ণনা করো। এই প্রশ্নগুলো প্রস্তুত করে রাখলে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা এর বাইরে কিন্তু আসবে না। তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকে দেখো মিন, মিডিয়ান, মোড, পরিসংখ্যা ও বহুভুজ, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে 5-এর দাগে 2টি প্রশ্ন লিখতে হয়, কোথা থেকে প্রশ্ন আসতে হয় আমি কিন্তু পুরো বুঝিয়ে দিলাম। চলো গ্রুপ বি, এই গ্রুপ বিটা দেখো তোমাদের 4র্থ অধ্যায় থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কিন্তু 8ম অধ্যায়, ঠিক আছে। তো এখান থেকে টোটাল তোমাদের পরীক্ষাতে আসবে কিন্তু 3টি প্রশ্ন। কি বললাম? 3টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে যে কোনো 2টি। তাহলে 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 5টি চ্যাপ্টার পড়লে তবে তুমি 2টো প্রশ্ন এখান থেকে পরীক্ষায় কমন লিখতে পারবে। তো আমাদের একটু বুঝে নিতে হবে 2024-এ এখান থেকে প্রশ্ন যে কোনো এসেছিল, যেমন ধরো 2024-এ 4 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসেনি। তাহলে এবারে কিন্তু এই 4 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। আমার এখানে একটা মিস্টেক রয়েছে, দেখে নাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, এটা কি 4 নম্বর চ্যাপ্টারটা এর মধ্যে অ্যাড আছে, ঠিক আছে। 4 নম্বর চ্যাপ্টার থেকে গত বছরে কোনো প্রশ্ন আসেনি। গত বছরে এসেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশে, আর এসেছিল মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশন, আর কারিগরি শিক্ষা এসেছিল, কিন্তু বাকি 4 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেনি। এখানে 3টি প্রশ্ন দিয়েছি, এবছরে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। 3টি প্রশ্ন কি? 1 সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। 2 ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 3 ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো, ঠিক আছে। 5ম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তো দেখো গত বছরে এই 5ম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন এসেছিল বলে রাখি, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য এসেছিল। তাহলে 5ম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়ে যাবে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 2 স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, সেই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করো। 3 উচ্চশিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ আলোচনা করো, ঠিক আছে। 6ষ্ঠ অধ্যায় থেকেও গত বছর একটি প্রশ্ন ছিল, যে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ ছিল কিন্তু। তাহলে এবছরে তোমাদের জন্য এই প্রশ্ন 3টে খুব গুরুত্বপূর্ণ। 1 মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট হচ্ছে সপ্ত প্রবাহ। 2 মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ আলোচনা করো। 3 মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয় মুদালিয়ার কমিশনের সুপারিশ আলোচনা করো। আচ্ছা, এবারে 7ম অধ্যায় হচ্ছে কোঠারি কমিশন। গত বছরে কোঠারি কমিশন থেকেও প্রশ্ন এসেছিল একটি, যে মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ। 2 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম। আর 3 দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। আচ্ছা, 8ম অধ্যায় জাতীয় শিক্ষানীতি, ঠিক আছে। তাহলে এবারে দেখো বলে রাখি, তোমরা 4 অধ্যায় এবং এই যে 8 অধ্যায়, এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় বছর থাকছে। তাই এই 2টো অধ্যায় ভালো করে পড়ে গেল, কিন্তু 2টো প্রশ্ন তোমরা লিখে আসতে পারবে। কারণ দেখো গত বছরে 4 অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, 8 অধ্যায় থেকে কিন্তু আসেনি, তাই এবছর আসবে। কি আছে 8 অধ্যায়ের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতির 1986 এর সুপারিশগুলো আলোচনা করো। 2 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। 3 রামমূর্তি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। গ্রুপ সিতে চলে আসো। গ্রুপ সিতে দেখো
নবম এবং দশম অধ্যায়, এই দুটো অধ্যায় পড়লে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, অর্থাৎ 3-এর এ আর বি দুটি প্রশ্ন থাকবে, লিখতে হবে একটি। কোনো স্টুডেন্ট যদি অলরেডি নবম অধ্যায় পড়ে যাও, দশম অধ্যায় পড়ার কোনো দরকার নেই। নবম অধ্যায়ে কী কী প্রশ্ন থাকছে বছরে? ব্রেইল পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 2 দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। 3 দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কী কী, এদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। ঠিক আছে, এই 3টি প্রশ্ন পড়ে যাও নবম অধ্যায় থেকে, তাই দশম অধ্যায় না পড়লেও চলবে। দশম অধ্যায়ে 3টি প্রশ্ন দিয়েছি, কেউ যদি ভাবো আমি দশম অধ্যায় পড়বো, পড়ে যেতে পারো, নবম অধ্যায় বাদ দিতে পারো। 1 সর্বশিক্ষা অভিযান কি, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য লেখো, সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো। 2 সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 3 সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ লেখো। গ্রুপ ডি, এখানে একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় পরীক্ষার সময় 4-এর এ বি দুটো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, 4 নম্বর থাকে। তাহলে কেউ যদি একাদশ অধ্যায় পড়ে যাও, দ্বাদশ অধ্যায় না পড়লেও চলবে। ঠিক আছে, একাদশ অধ্যায় কী প্রশ্ন দিচ্ছে দেখো, মানুষ হয়ে ওঠার শিক্ষা, জানার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এখানে টোটাল 4টি প্রশ্ন কিন্তু রয়েছে, এখানে টোটাল 4টি প্রশ্ন রয়েছে। আচ্ছা, গত বছর কিন্তু পরীক্ষা এসেছিল তোমার কর্মের জন্য শিক্ষা এসেছিল, তাহলে এবছরে হয় মানুষ হয়ে ওঠার শিক্ষা, না জানার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এবং একত্রে বলে, 4টির মধ্যে একটি প্রশ্ন আসবে। তাহলে কেউ যদি 4 অধ্যায় পড়ে রাখো, তাহলে দ্বাদশ অধ্যায় পড়ার দরকার নেই। আর কেউ যদি দ্বাদশ অধ্যায় পড়ো, একাদশ অধ্যায় পড়ার দরকার নেই। দ্বাদশ অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন পড়ে যাবে, যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য ব্যবহার লেখো। 2 শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা লেখো। 3 শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধা লেখো। তো এই ছিল আজকে তোমাদের সাজেশান। বাকি সাবজেক্টের সাজেশানের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।